হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমরা পরমাণুর গঠন একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ক্লাসে অ্যাটমিক স্ট্রাকচার, কিভাবে অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কনফিগার করা হয় বা ইলেকট্রন বিন্যাস, কিভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে অবস্থিত সেই সম্বন্ধে আমরা জানব। এবং যে অ্যাটমিক অরবিটাল যেগুলো আছে, যে অরবিটালগুলোর শেপ কেমন, সব কিছু আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো তোমরা যারা এখনও পর্যন্ত পরমাণুর গঠন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখোনি, তোমরা অবশ্যই এই ভিডিও দেখার আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে নাও। তারপর লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওটি দেখা শুরু করবে। আশা করি এই 4টি পার্ট তোমরা দেখার পর পরমাণুর গঠন সম্পর্কে একটি সম্পূর্ণ ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক আজকের পরমাণুর গঠন ভিডিও লেকচার 4। আগের দিন শেষ পর্যন্ত কি হয়েছিল? বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা, আর বলা হয়েছিল যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে সাই এর মান পাওয়া যায়। সাই হলো একটা তরঙ্গ অপেক্ষক। এই তরঙ্গ অপেক্ষককে পরমাণুর গঠনে কাজে লাগানো হয়েছিল বা ব্যবহার করা হয়েছিল ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক হিসেবে। আর এই সাই এর মান বিশ্লেষণ করে যাবতীয় যা তথ্য সব কিছুই পাওয়া যায়। এই জন্য সাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। সাই হলো কি? তরঙ্গ অপেক্ষক বা ওয়েভ ফাংশন। এবার এটাও বলেছিলাম যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে একাধিক সাই এর মান পাওয়া সম্ভব, কিন্তু তার মধ্যে কয়েকটা মানই গ্রহণযোগ্য ছিল। আর যেই মানগুলো গ্রহণযোগ্য ছিল বা যে কোনো মান গ্রহণযোগ্য হবে কিনা তার জন্য 3টে শর্ত লেখানো ছিল। আজকের সাই থেকে আমরা কিভাবে পারমাণবিক কক্ষের আকৃতি সম্পর্কে জানতে পারি বা ইলেকট্রনগুলো কিভাবে পরমাণুর মধ্যে সজ্জিত থাকে। বোরের পরমাণুর মডেলে কি ছিল? বোরের পরমাণুর মডেল ছিল এক তো দ্বিমাত্রিক, আর সেখানে এক ইলেকট্রন বিশিষ্ট, মানে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তিনি পরমাণুর গঠন বর্ণনা করেছিলেন। কিন্তু যদি কোনো পরমাণুতে একের বেশি মানে একাধিক ইলেকট্রন উপস্থিত থাকে, তখন সেই ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত হয়ে থাকে পরমাণুর মধ্যে, সেই বিষয়ে আজকের জানবো। তবে সেইগুলো জানার আগে এইবার এখানে যে ছবিগুলো আঁকা হয়েছে, কিসের? যে সাই বা তরঙ্গ অপেক্ষকের দুটো অংশ থাকে, একটা হচ্ছে রেডিয়াল অংশ আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার অংশ। রেডিয়াল বা এর বাংলা হচ্ছে অরিও অংশ, অরিও বিস্কুট না, অরিও। আর একটা হচ্ছে যেটা অ্যাঙ্গুলার বা কৌণিক অংশ। সাই এর দুটো মান থাকে, দুটো মান বলা ভুল, দুটো অংশ থাকে বা একে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অরিও অংশ বা রেডিয়াল পার্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট বা কৌণিক অংশ। রেডিয়াল শব্দটা বুঝতে পারছো, রেডিয়াস থেকে এসছে। রেডিয়াস অর্থাৎ নিউক্লিয়াস থেকে যদি আমরা মাপা শুরু করি, তাহলে নিউক্লিয়াস থেকে কোনো কক্ষপথের দূরত্ব, এটা কি রেডিয়াসের সঙ্গে রিলেটেড। মানে যত কক্ষপথ, এই যে মুখ্য কক্ষ পরিচিত, মুখ্য শক্তি স্তর কে, এল, এম, এন, এইগুলো এই সাই এর সঙ্গে, সাই এর রেডিয়াল পার্টের সঙ্গে যুক্ত। মুখ্য কক্ষ যেগুলো কে, এল, এম পরিচিত, যে যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পায় তত শক্তি বৃদ্ধি পায়। পড়েছি না এগুলো? বোর বলে দিয়ে গেছেন প্রথমে। আর সেগুলো এখান থেকেও প্রমাণ করা যায় যে যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পায় এই সাই এর মানও পরিবর্তিত হতে থাকে। সাই এর কোন অংশটা? রেডিয়াল পার্ট, মানে যেটা রেডিয়াস থেকে এসছে। আর কৌণিক অংশ, অ্যাঙ্গুলার পার্ট হচ্ছে, আগের দিন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা জেনেছি। সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে কি হয়? ধরো এস এর ক্ষেত্রে আমরা একটা কক্ষক পেয়েছিলাম, পি এর ক্ষেত্রে 3টে কক্ষক পেয়েছিলাম, আর ডি এর ক্ষেত্রে 5টা, এফ এর ক্ষেত্রে 7টা কক্ষক পেয়েছিলাম। এই কক্ষকগুলো কি ছিল? কক্ষকগুলো ছিল ত্রিমাত্রিক দিকে বিন্যাস। ত্রিমাত্রিক মানে বুঝতে পেরেছো তো? মানে নর্মাল যেগুলো আমরা দেখতে পাই, কোনো বোর্ডে ছবি আঁকা হলে সেটা দ্বিমাত্রিক। আর ত্রিমাত্রিক কোনগুলো? এই যে আমরা নিজেরাই বলতে পারি এগুলো কি ত্রিমাত্রিক। বই, আমাদের আশেপাশে যেগুলো আমরা টাচ করতে পারি, ফিল করতে পারি, এগুলো কি সব ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল।
আর বোর্ডে এই যে ছবি এঁকেছি এটা 2 ডাইমেনশনাল, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে যেটা বোঝানো যায় সেটা 2 ডাইমেনশনাল, আর যেগুলো এক্স ওয়াই জেড দিয়ে বোঝানো যায় মানে 3টে মাত্রা দিয়ে বোঝানো যায় সেগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল। প্রকৃতপক্ষে পরমাণু গোলাকার ছিল বা ত্রিমাত্রিক, তাই বোরের তত্ত্ব কি ছিল, সীমাবদ্ধ বা ত্রুটিপূর্ণ ছিল, সঠিক ব্যাখ্যা করতে পারেনি। এই সাই বা শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ সমাধান করে যে তরঙ্গ অপেক্ষকের মান পাওয়া গেছিল, সেই তরঙ্গ অপেক্ষকের সাহায্যে আমরা এন এল এম এই 3টে মানই গণনা করতে পেরেছিলাম। আর যেটা কার সাথে স্যাটিসফাই করেছিল, প্রথমে বোর সোমারফিল্ড যেগুলো বলেছিল, যে কক্ষগুলো বলেছিলেন উপকক্ষ মুখ্য শক্তি স্তর সবগুলোর সাথে স্যাটিসফাই করছিল। ঠিক আছে, তো এবার এখানে যেটা বলার, সাই এর দুটো অংশ, একটা হচ্ছে রেডিয়াল পার্ট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট। রেডিয়াল পার্ট মেইনলি কার সাথে রিলেটেড, রেডিয়াস বা ব্যাসার্ধের সঙ্গে রিলেটেড। নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পেলে শক্তি স্তরও বৃদ্ধি পায়, সেটা এই সাই এর সঙ্গে যে মানে সাই এর রেডিয়াল পার্টের সঙ্গে ব্যাসার্ধের যে লেখচিত্র তার মাধ্যমে প্রকাশ করা হয়। কিভাবে কোন উপকক্ষের ক্ষেত্রে সাই এর মান কিভাবে পরিবর্তিত হয় সেটাই লেখচিত্রের সাহায্যে জানা যায়। আর এই যে সাই ব্র্যাকেটে আর লিখেছি মানে রেডিয়াল পার্ট নিয়ে করা হচ্ছে। অ্যাঙ্গুলার পার্ট কার সাথে রিলেটেড হবে, ওই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর সঙ্গে রিলেটেড হবে, মানে ত্রিমাত্রিক দিকে অবস্থানের উপর এম এর মান নির্ভর করবে। এখানে আমরা শুধুমাত্র রেডিয়াল পার্টের সঙ্গে কিভাবে কি পরিবর্তন হয় সেটা এখানে আমি লিখে দিয়েছি। আর এই যে মানে লেখচিত্রগুলো হয়েছে এগুলো হচ্ছে টিপিক্যাল কিছু ইকুয়েশন আছে যেগুলো আমাদের সিলেবাসে নেই, আমাদের শুধুমাত্র গ্রাফ আছে। তোমাদের গ্রাফ মনে রাখতে হবে, এবার কিভাবে মনে রাখবে সেটা বলে দেবো। কিসের সঙ্গে গ্রাফ হচ্ছে, সাই আর মানে সাই এর রেডিয়াল পার্টের সঙ্গে, ঠিক আছে, মানে ব্যাসার্ধের সঙ্গে কিভাবে সাই এর মান নির্ভর করছে, বুঝতে পেরেছো? কিভাবে হচ্ছে, প্রথমে 1s উপকক্ষ শুনেছো নিশ্চয়ই, 1s আগের দিন বলেছিলাম। n এর মান 1 হলে l এর মান কত, 0, তাহলে সেখানে 1s উপকক্ষ। এইভাবে একইভাবে 1s 2s 3s 2p 3p 3d এই উপকক্ষগুলো আমরা লেখচিত্রে সাই এর সাথে পরিবর্তন কিভাবে হচ্ছে সেগুলো দেখাবো, ঠিক আছে? এবার দেখো মনে রাখবে কিভাবে এই মানগুলো, আমি আবারও বললাম যে ইকুয়েশন ব্যবহার করে এই মানগুলো তৈরি করা হয়েছে সেই মানগুলো যথেষ্ট টিপিক্যাল, আর সেগুলো আমাদের সিলেবাসে নেই, মনে করারও কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র লেখচিত্রগুলো কি সেটা মনে রাখতে হবে। আর মনে রাখার টেকনিক কি, দেখো এটা কার ক্ষেত্রে হচ্ছে, এস এর ক্ষেত্রে। এস কেমন লেখা হয়, এরম তো। এবার খেয়াল করে দেখো এস লেখার মতো কিছু হচ্ছে কিনা, বুঝতে পেরেছো? তাহলে এস এর জন্য যে লেখচিত্র হবে সেটা ঠিক কিরম হবে, ঠিক এস এর মতোই একটু আকৃতিযুক্ত হবে। এইবার দেখো এখানে, এবার লেখচিত্রটা একটু বিশ্লেষণ করে বলি যে এই দিকে কিসের মান, সাই এর মান, এই দিকে কিসের মান, ব্যাসার্ধের মান। অর্থাৎ দেখো যত এটাকে যদি আমরা 0 0 পয়েন্ট বলে থাকি, যত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে সাই এর মান কি হচ্ছে, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ যত নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পাবে সাই এর মান তত কমতে থাকবে। এটা কার ক্ষেত্রে, 1s এর ক্ষেত্রে। 2s এর ক্ষেত্রে দেখো যেমন যেমন মুখ্য শক্তি স্তর n1 হলে যে উপকক্ষ পাওয়া যাবে 1s হবে। একই রকম ভাবে উপকক্ষ s সম্ভব কার ক্ষেত্রে, যদি n ইকুয়াল টু 2 হয়, মানে মুখ্য শক্তি স্তর n ইকুয়াল টু 2 হলে কি কি মান পাওয়া সম্ভব ছিল, 2 হলে L0 একটা হতো, একটা L1 হতো। তাহলে 2 0 জন্য s, সেটা আমরা এখানে চিহ্নিত করব। তার ক্ষেত্রে দেখো ঠিক s এর ক্ষেত্রে যেমন একই রকম ভাবে 1s এ যেমন হয়েছে ঠিক একই রকম ভাবে মানে হ্রাস পেয়েছে। কিন্তু এই যে বিন্দু, এটাকে যদি আমরা নিউক্লিয়াস মনে করি, তার সাপেক্ষে কি এখানে মিলে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি এক্স অক্ষে ওয়াই এর মান কত,
এক্স অক্ষে ওয়াই এর মান কত? এইটা তো এক্স অক্ষ, এক্স অক্ষে ওয়াই এর মান কত হয়? 0 হয়। তাহলে এখানে দেখো সাই এর মান ধীরে ধীরে কমতে কমতে 0-তে ছুঁয়ে গেছে। তারপর আবার ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, আবার দেখো কোন অক্ষে ছিল? এক্স অক্ষে ছিল, এবার মাইনাস এক্স এ চলে এসছে, সরি মাইনাস এক্স বলছি, মানে প্লাস ওয়াইতে ছিল, মাইনাস ওয়াইতে চলে এসছে, মানে ঋণাত্মক অক্ষে চলে এসছে। তাহলে 2s এর ক্ষেত্রে কি দেখতে পেলাম? নিউক্লিয়াসের থেকে দূরত্ব যত বৃদ্ধি পাবে ধীরে ধীরে সাই এর মান কমতে থাকবে এবং একটা মানে গিয়ে 0 হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি হবে? আবার ঋণাত্মক দিকে বৃদ্ধি পেতে থাকবে, আবার একটু পরে গিয়ে ধীরে ধীরে আবার কমতে থাকবে। এখানে দেখো সাই এর মান ধীরে ধীরে কমতে থেকেছে, আর এর মান বৃদ্ধি হচ্ছে, সাই এর মান কমছে, তারপর আবার সাই এর মান বৃদ্ধি পেয়েছে, তারপর আবার একটা পজিশনে গিয়ে এখানে আবার সাই এর মান 0 হয়ে গেছে, তারপর আবার বৃদ্ধি পেয়েছে। লেখচিত্রের প্রকৃতি বিশ্লেষণ করা হচ্ছে, কিভাবে হয়েছে জানার দরকার নেই, মানে জানবে কখন? উঁচু ক্লাসে যখন যাবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 1s এর ক্ষেত্রে কোনো বিন্দুতে মিলিত হয়নি, কিন্তু 2s এর ক্ষেত্রে একটা বিন্দুতে আর এর সঙ্গে মান হ্রাস পাচ্ছে, আর বৃদ্ধির সঙ্গে সাই এর মান হ্রাস পাচ্ছে, কিন্তু একটা বিন্দুতে গিয়ে 0 হয়ে যাচ্ছে। এই যে বিন্দুগুলোতে 0 হচ্ছে এইগুলোকে বলা হয় নোডাল পয়েন্ট বা নোডাল পয়েন্ট বা নোড। নোড কাকে বলা হবে? যে বিন্দুতে সাই মানে কি? সাই এর মান হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক। যে বিন্দুতে সাই এর মান 0 হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের থেকে দূরত্ব মানে আর বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেই বিন্দুতে সাই এর মান 0 হয়ে যাচ্ছে সেই বিন্দুকে বলা হবে নোডাল পয়েন্ট। আর যেহেতু এটা আমরা রেডিয়াল অংশের নির্ণয় করছি, তাই এটাকে কি বলা হবে? রেডিয়াল নোড। প্রশ্ন আসে তোমাদের, রেডিয়াল নোডের সংখ্যা কত, অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত? এর একটা সূত্র আছে। রেডিয়াল নোডের জন্য আমরা সূত্র ব্যবহার করে থাকি n-l-1। কিসের জন্য? রেডিয়াল নোড। কি হচ্ছে দেখো, n এর মান কত? এটার জন্য n এর মান কত? 1। l এর মান 0, আগের দিন লিখেছিলাম 0 হলে s, 1 হলে p, 2 হলে d, 3 হলে f। তাহলে কি দেখতে পেলাম? n এর মান 1, এই জন্য সামনে লেখা 1, s এর জন্য l এর মান 0। তাহলে এই ফর্মুলা ব্যবহার করব। n এর মান কত? 1, l এর মান 0 মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি রেডিয়াল নোড থাকবে? রেডিয়াল নোড নেই। কিন্তু 2s এর ক্ষেত্রে দেখো n এর মান কত? 2, l এর মান 0, 1, তাহলে ক্যালকুলেট করলে কত হবে? 1 হবে নিশ্চয়ই। দেখো একটা রেডিয়াল নোড। এই সমীকরণ ব্যবহার করে আমরা রেডিয়াল নোডের সংখ্যা নির্ণয় করতে পারি। ঠিক আছে, আর পরীক্ষায় প্রশ্ন আসে রেডিয়াল নোডের সংখ্যা কত, অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত। তাহলে রেডিয়াল নোড কি বোঝা গেছে? যে আর এর যে মানের জন্য সাই এর মান 0 হয়ে যায় সেই বিন্দুকে বলা হবে রেডিয়াল নোড। তাহলে এইটার ক্ষেত্রে দেখিয়ে দিলাম। এবার এখানে অ্যাপ্লাই করে দেখো যে সাই এর মান 0 হয় কিনা, সরি মানে নোড ক্যালকুলেট করতে পারি কিনা। 2 আছে, n এর মান 2, l এর মান কত? 1 আর -1, তাহলে কত হবে? 0 হয়েছে। বোঝা গেছে নাকি বলো? এখানে দেখো 3p, 3 মাইনাস 1 মাইনাস 1, তাহলে একটা, এই দেখো এইটা হবে নোড। মাথায় ঢুকেছে? d এর ক্ষেত্রে দেখো একই, 3 মাইনাস 2 মাইনাস 1, দেখো l এর মান কত হবে? 2 হবে। তাহলে সেখান থেকে আমরা কি ক্যালকুলেট করতে পারলাম? রেডিয়াল নোড 0। তাহলে রেডিয়াল নোড কিভাবে নির্ণয় করা হবে তার সূত্র দেখলাম আর লেখচিত্রও দেখলাম।
সাইয়ের মান কিভাবে ব্যাসার্ধের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। পির ক্ষেত্রে দেখো ঠিক উল্টোটা, তোমরা দেখো যেমন পি লেখো, পি লেখার মতোই হয়েছে কিনা, হয়েছে। আর পির ক্ষেত্রে দেখো 2p তে প্রথম 2তেই পি এর আগমন ঘটে, প্রথম 2তেই পি এর আগমন ঘটে। 1-এ কি পি আছে? 1-এ পি থাকে না তো, প্রথম 2তেই পি এর আগমন ঘটে, তাই এখানে কোনো নোড নেই। মনে রাখার জন্য এগুলো, যখন নতুন কক্ষ নতুন উপকক্ষ ইন্ট্রোডিউস হবে তার কোনো নোড থাকবে না। আকার মানে কিভাবে তোমরা মনে রাখবে? তারপর এখানে দেখো একটা নোড আছে, নোড আছে মানে কি, একটা পজিটিভ দিকে নিয়ে যাবো, একটা নেগেটিভ দিকে নিয়ে যাব। কোনো পয়েন্ট কিন্তু আমি মিশিয়ে দিইনি, শুধুমাত্র এটা ছাড়া কোথাও কিন্তু মিশিয়ে দিইনি। এটাতে একটা মিশিয়েছি, এখানে দুবার কাট করিয়েছি, আর বাকি দেখো টার্মিনাল গুলো সব জোড়ে নি। কেন? মানে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সাইয়ের মান হ্রাস পেতে থাকে, জিরো হয়ে যায় না। এই পয়েন্ট ছাড়া আর কোথাও জিরো হয় না, কমে যায় কিন্তু জিরো হয় না। ঠিক আছে, তাহলে ডির ক্ষেত্রে দেখো পি আর ডি লেখচিত্রের একটু তফাৎ আছে। পির থেকে ডির আকৃতি একটু ছোট হয় কিন্তু মোটা হয়। যতটা উঁচু আছে ডি ততটা উঁচু নেই, একটু নিচু আছে কিন্তু মোটা অনেকটা বেশি আছে, ব্রড হয়ে আছে। ঠিক আছে, তাহলে কিভাবে আঁকবে মনে থাকবে। এস এর আকৃতি কিরম তোমাদের প্রশ্ন আঁকতে দেবে না, তোমাদের হচ্ছে এমসিকিউ থাকবে যে কোনটা 1s এর জন্য সাই আর ভার্সাস আর এর যে কোন লেখচিত্রটা সঠিক তোমরা চিহ্নিত করো। এই সাই কে দেখো, সাই আর এরম ভাবেও লেখা হয় অথবা ক্যাপিটাল আর দিয়েও চিহ্নিত করা হয় রেডিয়াল পার্টের জন্য। কেমন? এবার প্রশ্নে আসবে তোমাদের দেখা গেল এই চারটে অপশন দিয়ে দিয়েছে, দিয়ে বললো 3D এর জন্য 3p এর জন্য কোনটা তোমরা চিহ্নিত করো, এস এর জন্য কোনটা চিহ্নিত করো। মনে থাকবে নিশ্চয়ই, এস যেভাবে লেখা হয় 1s এর জন্য কোনো নোড হবে না, কিন্তু 2s এর জন্য একটা নোড হয়, তাহলে সেইরকম ভাবে এসে নিচ থেকে চলে যাবে। 3s এর জন্য আর একটা নোড বাড়বে, নিচে আসবে আবার উপরের দিকে যাবে। আর এখান থেকে আমরা 2pর ক্ষেত্রে প্রথম ইন্ট্রোডিউস হয়েছে, পি যেমন লেখা হয় সেরকম লেখা হবে কিন্তু কোনো নোড থাকবে না। 3pর ক্ষেত্রে ঠিক পি যেমন লেখা হয় সেরকম লেখা হবে কিন্তু একটা নোড থাকবে। নোড ক্যালকুলেট করারও ফর্মুলা বলে দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? বেশ, এইবার মানে এই সাইয়ের আসল উদ্দেশ্য হচ্ছিল ইলেকট্রনের যাবতীয় কুণ্ডলী নির্ণয় করা। আমরা দেখি তো মানে কারো জন্ম কুণ্ডলী, সবকিছু কুণ্ডলী থাকে, তো তার মধ্যেই সবকিছু থাকে। সেরকম এই সাইয়ের মধ্যে ইলেকট্রনের যাবতীয় যা ইনফরমেশন সাই থেকে ক্যালকুলেট করা যায়। আমরা খুব সামান্য, ফিজিক্সে বেশি ডিটেলসে আছে, আমরা খুব সামান্য ফিজিক্স থেকে ধার করে করে পড়ছি। কেমন? তো এইখানে এই যে সাই এর যে মানগুলো পেয়েছি, দেখো ধনাত্মক অংশও আছে আবার ঋণাত্মক অংশও আছে। ওয়াই পজিটিভ অংশে আছে, এই দেখো এইটাতে নেগেটিভ পার্টে আছে, এটাতে নেগেটিভ পার্টে আছে, এটাতেও নেগেটিভ পার্টে আছে। সাই এর মূল উদ্দেশ্য ছিল যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন খুঁজে পাওয়ার বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, সেটাই ছিল না আগের দিন বলেছিলাম। শ্রোডিঙ্গারের মূল তত্ত্বটা কি ছিল, যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কত। তো সেই করতে গিয়ে দেখা গেল এখানে সাইয়ের মান কিছু কিছু জায়গাতে ঋণাত্মক আসছে। সেই সমস্যা সমাধানের জন্য কি করা হলো, সাইয়ের মানকে ধনাত্মক করা যায় কিভাবে, বা লেখচিত্র ধনাত্মক তৈরি করা যায় কিভাবে, সেই নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু হলো। দেখা গেল সাইয়ের মান ঋণাত্মক আসে, কিন্তু যদি সাই স্কোয়ার করে দেওয়া হয় তখন দেখো তো কোনো ঋণাত্মক মান থাকবে কিনা। সাইয়ের মান যদি -2 হয়, যদি, তাহলে সাই স্কোয়ারের মান কি হবে? 4। কোনো ঋণাত্মক পার্ট থাকবে? যদি আমরা সাইয়ের স্কোয়ার করে দিই তখন সেখানে কোনো রকম ভাবে ঋণাত্মক অংশ থাকবে না। আর এই সাই স্কোয়ার কি ইন্ডিকেট করে, যে কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে কোনো বিন্দুতে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত। পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে কোনো বিন্দুতে, অবশ্যই বিন্দুটা কি হতে হবে? ত্রিমাত্রিক, মানে একটা ঘনক, এটা ত্রিমাত্রিক তো ঘনক,
এটা আমি অনেক বড় করে এঁকেছি, দেখতে পাচ্ছ, কিন্তু এটা যদি খুব ছোট হয়ে যায় সেটা ঘনক হয়ে যাবে। তা সাই স্কোয়ার থেকে আমরা কি নির্ণয় করতে পারি? কোনো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন পাওয়ার, কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত। তাহলে সম্ভাবনা মানে সেটা নিশ্চয়ই ঋণাত্মক হতে পারে না, সেই জন্য সাই স্কোয়ার দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। বোঝা গেছে? তাহলে এইবারে আমরা সাই স্কোয়ারের সঙ্গে আর এর লেখচিত্রগুলো কেমন হয় সেটা আঁকবো। সাই এর সঙ্গে পরমাণুর ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হচ্ছে মানগুলো আগের লেখচিত্র দেখেছি। এইবার এখানে আমরা কি করেছি, শুধুমাত্র ঋণাত্মক অংশগুলো, যেহেতু সাই স্কোয়ার করলে আর ঋণাত্মক অংশ থাকে না, সাইয়ের যদি -2 হয় সাই স্কোয়ার কি হবে, +2 +4 হয়ে যাবে, কোনো ঋণাত্মক পার্ট থাকবে না। তাই আমরা এখানে লেখচিত্রের মধ্যেও সব ঋণাত্মক পার্টগুলো, যেগুলো নেগেটিভ পার্ট ছিল সেগুলোকে সব মুছে দিয়ে কি করেছি, সব পজিটিভ অক্ষে ট্রান্সফার করে দিয়েছি। কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। প্রত্যেকটাতে 1s এ একটা নোড ছিল, যেমন একটা নোড আছে, 2s এ একটা নোড ছিল, নোড আছে, 3s এ দুটো নোড ছিল, নোড আছে, 2p তে কোনো নোড ছিল না, মানে কোনো ঋণাত্মক অংশ ছিল না, তাই সেটা যেমন ছিল তেমনই আছে। 3p এর ক্ষেত্রে একটা নোড ছিল, আছে, ঋণাত্মক অংশটা প্লাস হয়ে গেছে, আর d এর ক্ষেত্রেও কোনো নোড ছিল না, যেমন ছিল অ্যাজ ইউজুয়াল তেমন থেকে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এই পর্যন্ত আশা করি। তাহলে এটা মুছে দিয়ে এবার আর একটা অপেক্ষক বাকি, আর একটা লেখচিত্র বাকি আছে, সেটা আঁকছি। এবার দেখো, আগে আমরা যে অপেক্ষকের সঙ্গে লেখচিত্রগুলো আঁকলাম কি ছিল, সাই এর সঙ্গে আর, সাই স্কোয়ারের সঙ্গে আর। সাই স্কোয়ার কি ছিল, প্রবাবিলিটি ফ্যাক্টর বা নিউক্লিয়াসের বাইরে কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। এইবার আমরা তার সঙ্গে আর একটা টার্ম যোগ করব। সাধারণত পরমাণু কি হয়, গোলাকার হয় এরকম, ঠিক আছে। সাই স্কোয়ারের সঙ্গে আর একটা টার্ম আমরা যদি মাল্টিপ্লাই করি, একটা আয়তন টার্ম যদি মাল্টিপ্লাই করি, তাহলে পাওয়া যাবে কোনো আয়তন মানে ত্রিমাত্রিক কোনো অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। সাই স্কোয়ার শুধু থাকলে কি হবে, কোনো বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, আর সাই স্কোয়ারের সঙ্গে যদি কোনো আয়তন গুণ করে দিই, ক্ষুদ্র আয়তন গুণ করে দিই, তাহলে সেটা হবে কোনো অঞ্চলে, ত্রিমাত্রিক কোনো অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এইবার সেই আয়তনটা কি হবে, সাধারণত আমরা দেখি পরমাণু কি রকম, গোলাকার। এবার এই গোলকের নিউক্লিয়াস থেকে দূরত্ব মনে করলাম আর, আর এর থেকে সামান্য ব্যাসার্ধ বেশি, কত, ডি আর পরিমাণ ব্যাসার্ধ সামান্য বেশি, সামান্য, এই জন্য ডি আর টার্মটা ব্যবহার করছি। কত সেটা, ডি আর। এই যে মাঝে বলয়াকার যে অঞ্চল দেখতে পেয়েছো, কি করে এটা পাওয়া যাবে, এই বলয়াকার অঞ্চলের আয়তন কত পড়েছো, 4/3 পাই আর প্লাস ডি আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। এই ফর্মুলা ব্যবহার হবে, এই ফর্মুলা ব্যবহার করলে মাইনাস করবে, কি আসে দেখবে, এখান থেকে এই যে ডি আর কিউব, ডি আর মানে কি খুব ছোট, তার কিউব করলে ওই টার্মগুলো কি হয় খুব ছোট ছোট বলে আমরা ওগুলোকে কি করে দিই, নেগলেক্ট করে দিই। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তোমরা নিজেরা মাইনাস করবে, মাইনাস করার পর দেখবে এই টার্মটাই আসবে, আর বাকি টার্মগুলো খুব ছোট বলে তাদেরকে নেগলেক্ট করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ডি আর টার্ম আছে এখানটাতে, ডি আর টার্মটা আসবে 4 পাই আর স্কোয়ার ডি আর। তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে ঠিক আর কিউব প্লাস 3 আর স্কোয়ার ডি আর, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে, দেখবে ঠিক এই
যে টার্মটা লিখেছি 4π² আর dr, এই টার্মটাই আসবে। এটা কার আয়তন? এই যে এই অংশের আয়তন, নিউক্লিয়াসের বাইরে বলয়াকার অংশের আয়তন। হয়েছে তো? বোঝা গেছে? কি বললাম? সাই² হচ্ছে কোনো বিন্দুতে পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, আর তার সঙ্গে যদি আমরা এই বলয়াকার আয়তনটা টার্ম মাল্টিপ্লাই করে দিই, কি দেখতে পাবো? সেটা হবে এই বলয়াকার আয়তনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। ঠিক আছে? পরমাণুর বাইরে কোথায় বললাম? নিউক্লিয়াসের বাইরে এই বলয়াকার আয়তনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। এইবার হ্যাঁ বলো। আর হ্যাঁ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কেন? পরমাণুর থেকে দূরত্ব। পরমাণু এখানে কিরম ভাবে দেখো, পরমাণু একটা নিরেট গোলক, আমরা এরকম বলতে পারি না। ঠিক আছে? ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাচ্ছে। আমরা যখন লেখচিত্রগুলো দেখলাম, কি দেখতে পেলাম? কোথাও মিশে যায়নি। আমরা লেখচিত্র যখন এঁকেছিলাম, এরকম করে কি এই বিন্দুতে টাচ করিয়ে দিয়েছিলাম? কেন? ধীরে ধীরে মান কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে যত ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। মানে যদি এটা একটা পরমাণুর হয়, এটা যদি একটা, মনে করলো একটা পরমাণু, এটা যদি নিউক্লিয়াস হয়, সেখান থেকে কি হবে? যত ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, ইলেকট্রনের ঘনত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। মানে এখানেই শেষ হয়ে যায় না, আরো বড় পরমাণু হতে পারে, সেখানে কি হবে? ইলেকট্রনের ঘনত্ব আরো কম হয়ে যাবে। কম হতে 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 এক সময় দেখা যাবে অসীম দূরত্বে গিয়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম নীল হয়ে যাচ্ছে, জিরো। আর ইলেকট্রন সেখানে পাওয়ার সম্ভাবনা নেই, মানে এক্সাক্ট বলতে পারবো না যে ওখানে নেই, সম্ভাবনা কমে যাচ্ছে ধীরে ধীরে। কত? যত আমরা দূরত্ব বৃদ্ধি করতে থাকবো। এখানেও তাই, সেরকম ভাবে যে একটা আমরা নির্ণয় করছি যে একটু দূরত্ব, মানে আর দূরত্বে এবং dr দূরত্ব নিয়ে নিয়েছি, তার মধ্যবর্তী একটু অংশের আয়তনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত, সেইটা আমরা এখানে নির্ণয় করব। এই টার্মটা, এটা মাইনাস করলে এই টার্মটা হবে। এবার সেটা লেখচিত্রে কিভাবে ইন্ডিকেট করব? তাহলে এই যে লেখচিত্র, এটা কি হবে? ব্যাসার্ধ আর এর সঙ্গে কিসের? দেখো, সাই² আগে ছিল, তার সঙ্গে কোন টার্মটা মাল্টিপ্লাই করলাম? 4πr² dr। এই টার্মটাকে বলা হয়, এর একটা নতুন নাম হচ্ছে RDF বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন মানে কি? বিন্যাস, মানে কিরম ভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। বুঝতে পেরেছো না কি বলো? বেশ, তাহলে এটাকে RDF, এটা কিসের আমরা প্লট করব? RDF, RDX নয়, RDF মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ফাংশনও বলা হয়। ঠিক আছে? সম্ভাব্য অপেক্ষক বা ঘনত্ব অপেক্ষকও বলা হয়। অনেকগুলো নাম আছে, সব লেখা আছে, তোমরা আপাতত RDF হিসেবেই এটা প্লট করে নাও। তাহলে RDF হলো কি? নিউক্লিয়াসের বাইরে বলয়াকার কোনো গোলক, বলয় দেখালাম তো, বলয়াকার কোনো অংশে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, সেটাকে কি দিয়ে চিহ্নিত করব? 4πr² dr, মানে ওই বলয়ের আয়তন, তার সাথে সাই² মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। তার নাম কি? রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, RDF। লেখচিত্র কেমন? এর ক্ষেত্রে, এক্ষেত্রে লেখচিত্রটা ঠিক অন্যরকম হয়। আচ্ছা, আঁকাগুলো একটু খেয়াল করবে হাত দিয়ে। এখানে যত দূরত্ব বৃদ্ধি পাবে, দূরত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা কি হবে? ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটা কার নির্ণয় করছি? একটা দেখো, এই অংশের আয়তন নির্ণয় করছি নিউক্লিয়াস থেকে একদম 0 মানে যেখান থেকে নিউক্লিয়াস স্টার্ট হয়েছে, মানে যেখানে r সমান 0,
সেই বিন্দুতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য, নেই। তারপর ধীরে ধীরে যখন দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে কোনো একটা পজিশন, আচ্ছা আমি এটাকে একটু মোটা করে এঁকে দিই, এইটা আর আর এইটা ডি আর অঞ্চল, ঠিক আছে। এবার কি হবে, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কি হবে, এইগুলো বৃদ্ধি পেতে থাকবে। এই অংশগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে থাকবে, মানে আর সমান জিরোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। তারপর লেখচিত্রটা কোথা থেকে শুরু হয়েছে, শূন্য থেকে শুরু হয়েছে, মানে আর যদি জিরো হয় সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো হবে। তারপর ধীরে ধীরে যত ইনক্রিজ করতে থাকবে আর এর ভ্যালু, মানে এই অংশগুলোতে আর এর ভ্যালু কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে নিউক্লিয়াস থেকে। যত বৃদ্ধি পাচ্ছে তত প্রবাবিলিটি মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাও তত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আবার দেখো একটা সময় পরে আবার এই প্রবাবিলিটি ফাংশনের ভ্যালু ধীরে ধীরে কমে যাচ্ছে। এগুলো অনেক জটিল ইকুয়েশন সলভ করে তৈরি করা হয়েছে, তোমাদের শুধু লেখচিত্রটা কেমন সেটা বর্ণনা করে দেওয়া হচ্ছে। তাহলে আর এর ভ্যালু শূন্যতে একদম প্রবাবিলিটি মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, তারপর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, একটা মানে গিয়ে সর্বোচ্চ হচ্ছে, আবার হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে, 1s এর ক্ষেত্রে। 2s এর ক্ষেত্রেও ঠিক একই রকম ঘটনা ঘটতে দেখা যায়। 2s এর ক্ষেত্রে কি হবে, সরি মিশবে না কোথাও, দেখো 2s এর একটা নোড হয় না, একটা নোড হয়েছে, এই 1s 2s, মানে যখন আমরা 2s এ যাচ্ছি 1s পেরিয়েই 2s এ যাচ্ছি। 2s এর ক্ষেত্রে এই অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম। কোথায় বেশি হবে, 2s তার আলাদা যখন সে তার ঘরে যাবে তখন সেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে। 3s এর ক্ষেত্রে কি হবে, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। দেখো নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়ছে 1s 2s এটা 3s। 2p এর ক্ষেত্রে কি হবে, দেবজিৎ 2p এর ক্ষেত্রে একই রকম যেমন লেখচিত্র ছিল, তবে এটা থেকে 2p একটু ব্রড হবে, চওড়া হবে। 3p এর ক্ষেত্রে 2p এটা একটু ছোট, এটা 3p। 3d এর ক্ষেত্রে একদম জিরো থেকে শুরু হয় না, d এর ক্ষেত্রে একটু ছেড়ে, ভালো করে লক্ষ্য করো এখানে d এর ক্ষেত্রে কি হয়েছে, সবগুলো জিরো থেকে আর সমান শূন্য থেকে শুরু হয়েছে, কিন্তু d এর ক্ষেত্রে একটু ডিস্টেন্স থেকে শুরু হয়েছে। এই চারটে প্লট, সরি এই 6টা প্লট তোমাদের মনে রাখতে হবে। কিভাবে প্লটগুলো ডিরাইভ করা হয়েছে তার ইকুয়েশন দেখলে ছুটে পালিয়ে যাবে, আর সিলেবাসে নেই, তাই করারও দরকার নেই, শুধু আমাদের লেখচিত্রগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে ব্যাসার্ধের কি সম্পর্ক, লেখচিত্রের মাধ্যমে দেখলাম। এইবার আমরা একটু যে কক্ষকগুলো তাদের আকৃতি কেমন সেগুলো জেনে নেব, হয়েছে। সাই এর যে সাই স্কোয়ার আর তার সাথে সাই স্কোয়ার ইন্টু 4 পাই আর স্কোয়ার dr, মানে RDF এর সঙ্গে ব্যাসার্ধ, সাই স্কোয়ার প্রবাবিলিটির সঙ্গে ব্যাসার্ধ, এবং তার সঙ্গে সাই এর সাথে ব্যাসার্ধের আমরা আগে লেখচিত্রগুলো দেখলাম। এইবার হচ্ছে প্রত্যেকটা যে কক্ষক পাওয়া যায় বা উপকক্ষক তাদের আকৃতি কেমন হবে সবই ওই ইকুয়েশন থেকে লেখচিত্র থেকে নির্ণয় করা যায়। কেমন,
তো এখান থেকে আমরা কি কি যে উপকক্ষ জানতে পেরেছি, এস জানতে পেরেছি, পি জানতে পেরেছি, ডি জানতে পেরেছি, এফও আছে। এখন আমাদের এফ কাজে আসবে না। তো এই তিনটে এস, পি আর ডি, এই তিনটে উপকক্ষের আকার কেমন হবে বা এদের বিন্যাস কেমন হবে সেটা আমরা দেখব। প্রথমত যে এস উপকক্ষ, এস উপকক্ষ দেখা যায় শুধুমাত্র সাই অপেক্ষকের রেডিয়াল পার্টের উপর নির্ভরশীল, শুধুমাত্র রেডিয়াল পার্টের উপর নির্ভরশীল। আর যখন এর সম্ভাবনা দেখা হয়, পাওয়া যায় যে ঠিক নিউক্লিয়াসের চারধারে, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে এস আছে, সেখানে ত্রিমাত্রিক গঠন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বত্র সমান। এটা নিউক্লিয়াস যদি হয়, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ত্রিমাত্রিক অঞ্চলে সব জায়গাতেই ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সমান বা একই। তার ফলে যখন এস এর চিত্র অঙ্কন করা হয়, দেখা যায় এস এর এস কক্ষের বা এস উপকক্ষের চিত্র হয় কিছুটা গোলাকার। পি এর ক্ষেত্রে পি উপকক্ষের আকৃতি কেবলমাত্র সাই এর রেডিয়াল পার্টের উপর নির্ভরশীল নয়, অ্যাঙ্গুলার পার্টের উপরও নির্ভরশীল। আর অ্যাঙ্গুলার পার্ট আমরা পড়েছি এম এল, এই দুটোর উপর নির্ভরশীল। অ্যাঙ্গুলার পার্ট যেটা ছিল এম এল, ওই যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, সেখানে আমরা পেয়েছি মাইনাস থেকে প্লাস এল পর্যন্ত মানগুলো, অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাস। এই পি উপকক্ষের ক্ষেত্রে সাই এর দুটো পার্টের উপরই নির্ভরশীল, রেডিয়াল পার্ট মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব এবং তার সাথে সাথে ত্রিমাত্রিক যে বিন্যাস মানে এক্স ওয়াই জেড, ত্রিমাত্রিক কোন দিকে বিন্যস্ত থাকবে তার উপরও নির্ভরশীল। এখানে আমরা দেখতে পাই পি উপকক্ষ, তার কতগুলো কক্ষক থাকে, পি উপকক্ষের কতগুলো কক্ষক থাকে, এল ইকুয়াল টু 1 হলে তো পি উপকক্ষ বলা হয়। আর এল ইকুয়াল টু যদি 1 হয়, এম এর কতগুলো ভ্যালু থাকে, -1, 0, +1। তাহলে পি এর ক্ষেত্রে কতগুলো কক্ষক থাকে, তিনটে কক্ষক ত্রিমাত্রিক দিকে বিন্যস্ত থাকে, এক্স ওয়াই জেড। তিনটে কক্ষকই সমশক্তি সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট, সম আকার বিশিষ্ট। তিনজনেরই আকার, আকৃতি, শক্তি সমান। তফাৎটা কিসের, তাদের ত্রিমাত্রিক দিকে বিন্যাসের তফাৎ। পি এক্স এর ক্ষেত্রে এই দিকে তাকাও, ডাম্বেলের মতো আকৃতি, পি কক্ষকগুলি ডাম্বেলের মতো আকৃতি, এক্স বরাবর বিন্যস্ত আছে, +x আর -x এর দিকে। বুঝতে পেরেছো? ওয়াই দেখো, ওয়াই বরাবর বিন্যস্ত আছে। তিনজনেরই শক্তি আর আকার আকৃতি সমান, তফাৎটা কিসের, তাদের অভিমুখ, কোন অভিমুখে বা কোন অক্ষ বরাবর তারা বিন্যস্ত আছে। এক্স অক্ষ বরাবর বিন্যস্ত আছে, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। পি উপকক্ষের তিনটে কক্ষক থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। কেমন দেখতে হয়, এইরকম দেখতে হয়। এবার এখানে যদি আমরা ভালো করে দেখি, দেখতে পাবো, দেখো এগুলো 0, 0 বিন্দু না, এগুলো রেডিয়াল নোডের সময়ও বলেছিলাম সাই থেকে যে বিন্দুতে আর মানে আর এর যে মানের জন্য সাই কি হয়, 0 হয়ে যায়, সেখানে নোড তৈরি হয়, দেখেছি। আর রেডিয়াল নোড কিভাবে ক্যালকুলেট করা হয় ফর্মুলাও লিখেছি। এখানে এই যেহেতু অভিমুখের উপর নির্ভরশীল বা কতটা কোণে আছে তার উপরও নির্ভরশীল, দেখো প্রত্যেকের সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে আমরা দেখতে পাই, দেখো এক্স অক্ষ ইলেকট্রন এইদিকে ধীরে 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 এই অঞ্চলগুলোতে ইলেকট্রনের ঘনত্ব বেশি, তারপর এই অঞ্চলে দেখো এখানে ইলেকট্রনের ঘনত্ব কমে গেছে, তারপর আবার ধীরে 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 ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তো। এই যে বিন্দু বা তল বলতে পারি, এখানে ইলেকট্রনের ঘনত্ব 0 হয়ে যায় নিশ্চয়ই। এক্স অক্ষে দেখো ওয়াই বরাবর এই মানটা 0 তো, আবার জেডেও একই তো,
নাকি বোঝা গেল না? ত্রিমাত্রিক গঠন কিরম আঁকা হয়েছে, এই দিকটাতে আছে এক্স, তাহলে ওয়াই আর জেড বরাবর ইলেকট্রনের ঘনত্ব কি হবে, শূন্য হবে, এখানে ইলেকট্রন পাওয়া যাবে না। এইগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার নোড। আর অ্যাঙ্গুলার নোড ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এল। ঠিক আছে, অ্যাঙ্গুলার নোড কি করে পাওয়া যাবে, এল এর মান যত হবে সেটাই তার অ্যাঙ্গুলার নোডের সংখ্যা হবে। পি এর ক্ষেত্রে এল এর মান কত, পি এর ক্ষেত্রে 0 হলে এস, 1 হলে পি, তাহলে পি এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার এল এর মান কত হবে, 1, তো তাহলে এখানে একটাই নোড পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটাতে একটা করেই অ্যাঙ্গুলার নোড পাওয়া যায়। এটা মনে করে রাখবে যে রেডিয়াল নোড n-l-1, অ্যাঙ্গুলার নোড শুধু এল। এখানে দেখো পি জেড কিরম আছে, পি ওয়াই কেমন আছে, ওয়াই অক্ষ বরাবর। এখানে নোড কি হবে, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এটা তল পাওয়া যাচ্ছে। এখানে দেখো জেড অক্ষ বরাবর আছে অরবিটাল, আর ওয়াই আর এক্স বরাবর নোড পাওয়া যাবে, নোডাল প্লেন তল। ডি এর আকৃতি কেমন দেখো, ডি এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর এটা যদি জেড অক্ষ হয়, এখানে জেড অক্ষ এই কারণে দেখানো হয়নি, ত্রিমাত্রিক ছবি ভুল হয়ে যাবে। তাহলে কি হয়, জেডটা কিরকম আছে দেখো ভালো করে, জেডটা এইরকম উঠে আছে, এটা এক্স এটা ওয়াই, জেডটা এরকম উঠে আছে। অরবিটাল কেমন আছে, এক্স আর ওয়াই এর মাঝে মাঝে আছে। এক্স আর ওয়াই এর মধ্যে কত কোণ আছে, 90 ডিগ্রি, কিন্তু অরবিটাল গুলো কোথায় আছে, 45 ডিগ্রি কোণ করে। এক্স আর ওয়াই এর মাঝে থাকলে বলা হবে এক্স ওয়াই, এক্স আর জেড এর মাঝে থাকলে, আর ওয়াই আর জেড এর মাঝে থাকলে ওয়াই জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কেমন, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আছে। ডি জেড স্কোয়ার দেখো জেড অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নেই। এদেরকে বলা হয় লোব। পি কক্ষকগুলোর আকৃতি কেমন, ডাম্বেলের মতো। ঠিক আছে, তাহলে এস কক্ষক, পি কক্ষক আর ডি কক্ষক গুলোর আকৃতি কেমন সেটা জানলাম। এইবার আসে প্রশ্ন যে ইলেকট্রন কেমন ভাবে পরমাণুর মধ্যে বিন্যস্ত হয়ে আছে। যদি কোনো পরমাণুর মধ্যে একাধিক ইলেকট্রন থাকে, কিভাবে ইলেকট্রনগুলি পরমাণুর মধ্যে বিন্যস্ত হয়ে আছে সেটা শিখবো। এটা আঁকা হয়ে গেছে নিশ্চয়ই সবার, বেশ। হেডিং করো পরমাণুর মধ্যে ইলেকট্রন বিন্যাস, এটাই লাস্ট টপিক, এটা হলে চ্যাপ্টার কমপ্লিট। পরমাণুর মধ্যে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর মধ্যে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, বোর বলেছিলেন একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে থাকতে পারে, কিন্তু আমরা এত কিছু পড়ে নিলাম, কোয়ান্টাম মেকানিক্স, শ্রোডিঙ্গারের তরঙ্গ তত্ত্ব, হাইজেনবার্গ, ডি ব্রগলি, সবকিছু পড়ে নিয়েছি। এইবার আমাদের একটু মোটামুটি ন্যূনতম জ্ঞান হয়ে গেছে যে কক্ষগুলো কেমন আকৃতি হয়, কোনো মুখ্য শক্তি স্তর বা মুখ্য কক্ষ, তার আন্ডারে কতগুলি উপকক্ষ থাকতে পারে, উপকক্ষের আন্ডারে কতগুলি কক্ষক থাকতে পারে, এই সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এই উপকক্ষগুলোকে কেমন ভাবে লেখা হয়, এইরকম ভাবে, প্রথমে এন তার পাশে এল, প্রথমে এন তার পাশে এল। যদি এন এর মান হয় 1, এল এর মান 0, এল 0 হলে তার নাম কি হয়, এন এর মান 2 হলে কতগুলো উপকক্ষ থাকতে পারে, এন এর মান 2 হলে কতগুলো উপকক্ষ থাকতে পারে, দুটো, 0 1, তার মানে একটা হচ্ছে 2 0 আর একটা 2 1, 0 হলে হয় এস, 1 হলে হয় পি। ক্লিয়ার? 3 এর ক্ষেত্রে 3 হলে এল কি কি হয়, 0 1 2, 0 হলে হয় এস মানে 3s, 3p 3d। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইলেকট্রন গুলো বিন্যাস করব। তবে ইলেকট্রন বিন্যাস যাওয়ার আগে কিছু কিছু নিয়মাবলী আছে। কি কি?
এক নাম্বার হচ্ছে হুন্ডের সূত্র জানতে হবে আমাদের, হুন্ডের সূত্র। 2 নাম্বার পাউলির অপবর্জন নীতি, পাউলির অপবর্জন নীতি বা পলি এক্সক্লুশন প্রিন্সিপাল, অপবর্জন নীতি। 3 নাম্বার আফবাউ প্রিন্সিপাল, আফবাউ তত্ত্ব। এই 3টে নিয়ম মেনে ইলেকট্রনের বিন্যাস ঘটে থাকে। 3টে নিয়ম কি? হুন্ডের সূত্রে বলা হয়েছে ইলেকট্রনগুলি সমশক্তি সম্পন্ন কক্ষক যতক্ষণ পর্যন্ত ফাঁকা থাকে ততক্ষণ ইলেকট্রনগুলি এককভাবে স্থান দখল বা কক্ষকগুলি দখল করতে থাকে। রিপিট করছি, হুন্ডের সূত্র বলা হয়েছে কি? হুন্ডের সূত্রে বলা হলো যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন, তাহলে সহজ ভাষায় লিখতে পারি সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ খালি থাকবে ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে, তাদের ঘূর্ণন একই দিকে থাকবে। কি বিষয়টা? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি, সমশক্তি সম্পন্ন কক্ষক কোন উপকক্ষের আছে? এস এর কি সমশক্তি সম্পন্ন কোনো কক্ষক আছে? নেই। পি এর আছে সমশক্তি সম্পন্ন কক্ষক, কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড। পি এক্স, পি ওয়াই, পি জেড, একটু আগে তো ছবি এঁকে দেখালাম। যদি 4টে আচ্ছা মনে করি 2টো ইলেকট্রন সাজাতে হবে, দেখো কি লেখা আছে? সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ খালি থাকবে ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকে প্রবেশ করবে। এবার একটু বোর্ডের দিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো। মনে করলাম আমার হাতে 2টো ইলেকট্রন আছে। আচ্ছা, ইলেকট্রনগুলোকে আমি ফিশ হুক, মানে এই ফিশ হুক বলা ভুল, সিঙ্গেল হেডেড অ্যারো দিয়ে বোঝানো হবে। সিঙ্গেল হেডেড অ্যারো মানে একটা দিকেই মাথা থাকবে। ইলেকট্রনগুলোকে আমি বসাতে থাকবো। কিভাবে একটু ভালো করে শুনে নাও, আগে বুঝে নাও তারপরে লিখবে। পি এক্স, পি ওয়াই, পি জেড 3টি উপকক্ষ, সরি এই পি উপকক্ষের 3টি কক্ষক সমশক্তি সম্পন্ন। মনে করলাম আমার হাতে 2টি ইলেকট্রন আছে, এই 2টো ইলেকট্রন আছে, এই এখানে পূরণ করব কিভাবে? একটা প্রসেস হতে পারে, কেন উল্টো দিকে সোজা দিকে মাথা দিলাম? প্লাস হাফ মাইনাস হাফ বলেছিলাম না, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ। তাহলে কখনোই ইলেকট্রন আমরা একই দিকে লিখতে পারি না, তাহলে 2টো ইলেকট্রন এইভাবে একটা পূর্ণ হতে পারে। বা সেকেন্ড প্রসেস, এখানে একটা, এখানে একটা। কোনটা ঠিক? হুন্ড বলেছেন যতক্ষণ খালি থাকবে ইলেকট্রনগুলি এককভাবে ওই কক্ষকে প্রবেশ করবে। এককভাবে মানে কি? এটা কি এককভাবে আছে না যুগ্মভাবে আছে? তাহলে এইরকম ভাবে প্রবেশ করবে এককভাবে। আবার তাদের ঘূর্ণন একই দিকে হবে। দেখো একই দিকে ঘূর্ণন মানে তাদের মাথা একই দিকে থাকবে। আমি যদি এরম আঁকতাম 1 2, এটা ঠিক হতো না, তাহলে এটাও ঠিক নয়, আবার এটাও ঠিক নয়। ঠিক কোনটা? এটা।
আচ্ছা, এটা আর একটা প্রশ্ন যে এটা হতে পারে কিনা। এইবার px py pz, আবারও বলছি কক্ষকগুলি সমশক্তি সম্পন্ন, অর্থাৎ px যা py তা pz তা একই ঘটনা, px এ থাকা যা py তে থাকা তা, আবার pz এ থাকাও একই। এককভাবে এখানে কি বলা হয়েছে যে এককভাবে থাকবে, ঘূর্ণন একই দিকে হবে, তো সেটা px এ থাকুক বা pz এ থাকুক, শক্তি তো একই, তাহলে কোনো তফাৎ হবে না। এটাও ঠিক, এটাও ঠিক, কিন্তু তাহলে তিনটে ইলেকট্রন আছে এরকম কোনো, আমি ভাবি তিনটে ইলেকট্রন আছে, তাহলে দুটো, একটা এখানে একটা বসাতে পারি, এরম একটা বসাতে পারি, এরম একটা, এরম একটা। এটার কথা বলছো, কি লেখা আছে, তাদের ঘূর্ণন একই দিকে হবে, তাহলে এটা কি পসিবল? ঘূর্ণন তো একই দিকে নয়, এটাই পসিবল। বোঝা গেছে? এটা গেল হুনসের সূত্র। এইবার আসি পাউলির অপবর্জন নীতি। এই ছবি থেকেই বলতে পারবো পাউলির অপবর্জন নীতি কি। কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। পাউলির অপবর্জন নীতি। কোনো দুটি ইলেকট্রনের যে কোনো দুটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। কি বিষয়? যে কোনো দুটি ইলেকট্রনের যে কোনো দুটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। এইবার আসি কোয়ান্টাম সংখ্যার মান দেখে নাও। কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু যদি 1 হয়, তার l ইকুয়াল টু হয় 0, অর্থাৎ আমরা বলতে পারি আগে মুখ্য কক্ষ n এর মান লেখা হয়েছে, তারপর l এর মান, n সমান 1 l সমান 0 মানে s, এরকম লেখা হয়েছে। কোন দুটি ইলেকট্রন, আমি দুটো ইলেকট্রন ধরেই ক্যালকুলেশন করছি, দুটো ইলেকট্রন কি হবে, মনে করলাম এই 1s এর কাছে দুটো ইলেকট্রন আছে, 1s এর কাছে দুটো ইলেকট্রন আছে। পাউলি কি বলল? তিনি বললেন কোনো দুটি ইলেকট্রনের যে কোনো দুটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। তাহলে 1s এর কাছে দুটো ইলেকট্রন আছে, মানে অ্যাড্রেস হচ্ছে, দুটো ইলেকট্রনের অ্যাড্রেস কি 1s, তাহলে এর n এর মান কত 1। দুটো ইলেকট্রন মানে দু ভাই আমরা মনে করলাম, একটা a একটা b, a ইলেকট্রন আর b ইলেকট্রন দু ভাই আছে, দু ভাইয়েরই n এর মান কত 1, তাহলে a এর n এর মান কত নিলাম 1, b এর n এর মান 1, অ্যাড্রেস তো n এর মান 1 হলে l এর মান 0, তাহলে এরও তো 0, এও তো এসে আছে, দুজনেই তো এসে আছে। l 0 হলে m হবে তো, নাকি বোঝা গেল না? s এর মান কি হবে, কি বলা ছিল s এর মান প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এর যদি হয় প্লাস হাফ, এর কখনো প্লাস হাফ হতে পারবে, মাইনাস হাফ হবে, বা এর যদি হয় মাইনাস হাফ, এর কি হবে প্লাস হাফ, হয় প্লাস হাফ হবে মাইনাস হাফ হবে, মানে এর যখন প্লাস হাফ হবে এর তো তখন প্লাস হাফ হতে পারে না,
তাহলে দুজনের কি একই কোয়ান্টাম সংখ্যা হতে পারে? কোনো ইলেকট্রনের যে কোনো, আচ্ছা তাহলে কোয়ান্টাম সংখ্যা কি দেখতে পেলাম না, একই হচ্ছে না। হ্যাঁ বলো, সেটা কখন? সমশক্তি সম্পন্ন যদি কক্ষক হয়। এই 1s এটা কি সমশক্তি সম্পন্ন? 1s কি সমশক্তি সম্পন্ন? একটাই তো কক্ষক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো যে কোনো দুটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। দেখো সবই একই হলো, কিন্তু এসে গিয়ে পাল্টে গেল, একজনের যদি প্লাস হাফ হয় অন্যজনের মাইনাস হাফ। আচ্ছা এস বাদ দাও, পির কথা বলছি, তাহলে এটা হয়েছে, পির কথা বলছি। দেখো কি হবে, 2p তে মনে করলাম দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এ বির ক্ষেত্রে আবারও লিখছি এ বি, এন এর মান 2, বিরও এন এর মান 2 হয়েছে। এল এর মান, এল এর মান কত হবে? পি মানে এল এর মান কত? 1, 0 আর 1, কিন্তু ইলেকট্রন কোথায় আছে? পি তে আছে, তাহলে কি হবে? সরি এল এর মান 1, এরও এল এর মান 1, বোঝা গেছে। এল এর মান 1 হলে -1, এম এর মান 0 + 1, -1 0 + 1, তাহলে একে ফেলবো -1 0 + 1, -1 0 + 1 হয়েছে। দুটো ইলেকট্রনই কোথায় আছে? পি তে আছে, দুটো ইলেকট্রনই পি তে আছে। যদি এখানেই এঁকে দিই, মনে করলাম পি এও এখানে আছে, আর ওই যে ইলেকট্রন বি সেও এখানে আছে, ঠিক আছে, মনে করলাম। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা আমি আলাদা আলাদা করে দেখালাম, যদি একটাতেই আঁকা হয় কি হবে? তাহলে নিশ্চয়ই দুজনই একই জায়গায় আছে। হুন কি বলেছিলেন? সমশক্তি সম্পন্ন যদি কক্ষক হয় তারা কি থাকতে পারবে একই জায়গাতে, একই দিকে ঘুরবে? থাকতে পারে না, তাহলে অন্য একটাতে থাকবে। বুঝতে পেরেছো? মানে এটা যদি -1 হয়, এটার -1 কি করে হবে? হবে না, তখন এ নিশ্চয়ই পাশেরটাতে আছে, সরি পাশের ঘরে আছে। তাহলে এদের এখানে এ একই দিকে মাথা মানে প্লাস হাফ, এও একই দিকে মাথা প্লাস হাফ, মানে এদের এস এর মান একই হয়ে গেল, কিন্তু এম এর মান একজনের -1 আর একজনের 0। কি বুঝতে পারলে না? যে কোনো দুটি ইলেকট্রন ধরো পি তে আছে, দুটো ইলেকট্রন পি তে আছে, তাহলে পি তে থাকলে কিরম থাকবে? তাদের এন এর মান 2, এন এর মান এই ইলেকট্রনের জন্য এন এর মান 2, তার বির জন্য এন এর মান 2, এল এর মান কি হতে পারে? দুজনেরই -1 -1, কারণ দুজনেই পি তে আছে। এবার বলা হচ্ছে এল এর মান যদি 1 হয়, এম এর মান কত? -1 0 + 1, -1 0 + 1, তাহলে আমি বললাম -1 0 + 1 দুটো আমি আলাদা আলাদা করে এঁকেছি, এই ইলেকট্রনের জন্য আর বি ইলেকট্রনের জন্য। এই ইলেকট্রন যদি এখানে থাকে, আমি মনে করলাম বি ইলেকট্রন ওই -1 এ আছে, মনে করলাম, কিন্তু হুনসের নিয়ম অনুযায়ী কি, যদি সেরম হয়, এটা এ তে থাকে, এটাও সরি এই ইলেকট্রন যদি -1 এ থাকে, বি ইলেকট্রনও যদি -1 এ থাকে, তাহলে দুজন নিশ্চয়ই এরকমই আছে, একটাই তো কক্ষক,
দুজনেই তো পি তে আছে, তাহলে দুজনে যদি পি তে থাকে, পির তো তিনটে কক্ষক, -1 0 +1, তা এ যদি -1 এ থাকে, যদি বি মনে করলাম -1 এ থাকে, তাহলে এরকম আঁকতে পারি। তাহলে মানে মোদ্দা কথা কি হতে পারে, দুজনে এরকম ভাবে আছে, কিন্তু হুনসের মতে কি এরকম থাকতে পারবে? পারবে না, তাকে হয় এদিকে আসতে হবে, সমশক্তি সম্পন্ন। আর যখনই এখানে আসবে তখন কি হবে, এটা যদি -1 হয়, এর ক্ষেত্রে কি হবে, 0 হতে পারে বা +1ও হতে পারে। মানে ডিফারেন্সটা কিসে আসবে, এম এর মানে ডিফারেন্স হয়ে যাচ্ছে, কিন্তু এস এর মান যেহেতু তাদের ঘূর্ণন একই দিকে, তাহলে তাদের সবার এস এর মান কত, +1 +1 এস এর মান একই হচ্ছে, কিন্তু তফাৎ কিসে হয়ে যাচ্ছে, এম এর মানে তফাৎ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা দেখতে পাবো এর যদি হয় -1, এর হবে 0, এরও +12, এর +12, মানে এদের তিনটেই একই হয়, এন এল আর এস একই, কিন্তু এম আলাদা হয়ে গেল। বোঝা গেছে? এইবার আর একটা শেষ হচ্ছে আব্বাহ নীতি বা আব্বাহ প্রিন্সিপালটা কি বলা হয়েছে, এটা খুবই সহজ, বলা হচ্ছে ইলেকট্রন যখন পূর্ণ করা হবে, কখন, কোনো পরমাণুর মধ্যে যদি একাধিক ইলেকট্রন থাকে, কোনো পরমাণুর মধ্যে যদি একাধিক ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলি সর্বদা প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন কক্ষে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষের দিকে যাবে। নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন কক্ষে বা শক্তি স্তরে ইলেকট্রন যাবে। মানে যদি এরম থাকে 1 2 3 4, এইরকম যদি কোনো শক্তি স্তর থাকে, প্রথমে ইলেকট্রন এসে কোথায় ঢুকবে, 1 এ ঢুকবে, তারপর 1 পূর্ণ হয়ে গেলে তারপর 2 তে যাবে, 2 পূর্ণ হয়ে গেলে তারপর 3 এ যাবে, 3 পূর্ণ হওয়ার পরে 4 এ যাবে। মানে আগে এসে ইলেকট্রন 4 এ প্রবেশ করতে পারবে না। বুঝতে পেরেছো? ইলেকট্রন পূর্ণ হবে কিরম, নিম্ন শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলি, নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, নিম্ন শক্তিগুলি পূর্ণ হয়ে গেলে, নিম্ন শক্তি স্তর পূর্ণ হয়ে গেলে তারপর পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রনগুলি প্রবেশ করবে। এইবার সর্বাধিক কতগুলো ইলেকট্রন একটা কক্ষকে থাকতে পারে, সেটা আমরা পাউলির অপবর্জন নীতি থেকে নির্ণয় করতে পারি। পাউলির একটা অনুসিদ্ধান্ত হচ্ছে, যে কোনো কক্ষকে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। যে কোনো কক্ষকে, কক্ষক মানে কোনটা, এস উপকক্ষের একটাই কক্ষক, পি উপকক্ষের 3টি কক্ষক, ডি উপকক্ষের 5টা কক্ষক। প্রত্যেকটি কক্ষকে সর্বাধিক 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। প্রত্যেকটি কক্ষক বললাম, কোনটা কক্ষক, এটা একটা কক্ষক, এটা একটা কক্ষক, এটা একটা কক্ষক, পি উপকক্ষের 3টি কক্ষক বললাম, 1 2 3টি, তাহলে প্রত্যেকটি কক্ষকে 2টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। কোথা থেকে পাই, পাউলির অপবর্জন নীতি থেকে। ঠিক আছে? একটা সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি কি হবে, ততক্ষণ পর্যন্ত এককভাবে ইলেকট্রনের দ্বারা পূর্ণ হবে যতক্ষণ তারা খালি থাকবে। বা ঘুরিয়ে যদি বলি, সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যদি যতক্ষণ খালি থাকবে ততক্ষণ তারা এককভাবে পূর্ণ হবে। মানে ধরো আমার কাছে 4টে ইলেকট্রন আছে, কি হবে, 1 2 3টে, তারপর 4টে। এই যে পাউলি কি বলেছে, যে কারোর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যে কোনো 2টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না, তো
এই যদি একই দিকে মাথা হয়, এক্ষুনি তো দেখালাম, দুজন যদি একই দিকে মাথা হয় তাহলে তো তাদের চারটে কোয়ান্টাম সংখ্যাই একই হয়ে যাবে, একই হতে পারবে না, ঘুরে যাবে। বোঝা গেছে? বেশ, এইবার আমরা ইলেকট্রন গুলো পূর্ণ করব। তাহলে আব্বাও নীতি কি বলেছেন, যে প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরগুলি পূর্ণ হবে, তারপর উচ্চ শক্তি সম্পন্ন স্তরগুলি পূর্ণ হবে। 1 কিভাবে উপস্থাপন করা হয় বললাম, প্রথমে n এর মান লিখতে হবে, তারপর l এর মান। 1 এর হলে s হয় 1s, তারপর 2 থাকলে 2s 2p, তারপর 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d আর 5f, তারপর জি আছে 6s 6p 6d 6f। হয়েছে? বোঝা গেছে এই পর্যন্ত? দেখো শক্তি স্তর 1 হলে 2 হলে বেশি হবে। আব্বাও এখানে আরো একটা শক্তি স্তর, মানে আমরা কিভাবে কোনটা নিম্ন শক্তি স্তর কিভাবে চিহ্নিত করব, তার জন্য তিনি বললেন যে n+l নিয়ম। আব্বাওর প্রথম নীতি কি ছিল, নিম্ন শক্তি সম্পন্ন শক্তি স্তরগুলি আগে পূর্ণ হবে ইলেকট্রন দ্বারা, ভর্তি হয়ে গেলে পরের শক্তি স্তরে ইলেকট্রন যাবে, উন্নীত হবে। কি করে বুঝবো কার শক্তি কম কার শক্তি বেশি, তার জন্য একটা তিনি চার্ট দিয়ে দিলেন, একটা চার্ট দিয়ে দেওয়া হলো। আর কি, এই যে n+l সূত্র বলে দেওয়া হলো। n+l মান থেকে আমরা কোন উপকক্ষের শক্তি নির্ণয় করতে পারি। কি, 1s, তাহলে n+l নিয়মের জন্য কি হবে, শক্তি মান কত হবে, 1+0 মানে 1। 2s এর জন্য 1+, সরি n এর ভ্যালু 2, তাহলে 2। 2p এর জন্য কি হবে, 2+1 3 s। তাহলে যদি শক্তি আমরা দেখতে থাকি কিরম তৈরি হবে শক্তি লেভেল বা ক্রম, 1s, তার থেকে কে বেশি, 2s বেশি, তার থেকে 2p। হয়েছে? তার থেকে কে বেশি হবে, 3s বেশি হবে, 3s, তার থেকে 3p বেশি হবে। ঠিক আছে? তারপরে কি হবে দেখো, 4+0 4s, আর 3d হলে 3+, ফোর এস আর 3d। দেখো 4+0 কত, 4 হয়েছে, আর 3d হলে 3+d এর জন্য কি হবে, s p d, l এর মান 2 হয় তো, তাহলে লিখলে কত হবে, 5। তাহলে আগে কে আসবে, 4s, তারপর 3d। বোঝা গেছে? ইলেকট্রন যখনই প্রবেশ করবে আমরা n4 দেখে বসাতে পারবো না, n+l নিয়ম প্রয়োগ করে আমরা জানতে পারবো যে কোন শক্তি স্তরের শক্তি কম কার বেশি, ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, সেটা এই যে আব্বাওর এই যে চার্ট আছে সেখান থেকেও জানতে পারি। কিভাবে, ঠিক যেরকম ভাবে কাটবে, দেখো 1s, এইদিকে দেখো 1s, তারপর দেখো কাটবে 2s, তারপর কাটবে 2p, তারপর দেখো 3s, তারপর কাটবে কে 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপর 5s, তারপর 5s। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে ইলেকট্রনের শক্তি ক্রমগুলো কেমন হচ্ছে,
ঠিক আছে, এইবার এখানে ইলেকট্রন পূরণ করার সময় একটা প্রবলেম আসে। অনেক সময় দেখা যায় n+l মান উভয় ক্ষেত্রেই একই হয়ে যায়। যদি n+l একই হয়, যেমন ধরো 4f এবং 5s, 4f এবং 5s, 4f হলে কত হবে, n+l এর মান 4 + 3 7, সরি 5s নয় 6s, 6 4 3, আচ্ছা 5b, তাহলে 5 + 2 7। যখন n+l এর মান একই হয়ে যায় তখন ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, যেখানে n এর মান কম সেখানে, যেখানে n এর মান কম সেখানে, হ্যাঁ যখন n+l এর মান একই হবে তখন যেখানে n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? এই ক্রমটা লিখতে হবে। আর তোমাদের একটা কাজ করো, এই ক্রম আমি লিখে দিয়েছি, এটা আর তুলতে হবে না, তোমরা কি করো শুধু এই ক্রমটা লিখে নাও ফটাফট করে। আর প্রত্যেকটা কক্ষকে কতগুলো সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে, দুটো। বেশ, তোমরা শুধু এই ক্রমটা আগে লিখে নাও, তারপরে সব সমাধান হয়ে যাবে। ওয়ান এস, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s এই পর্যন্তই লিখে রাখো, তারপর বাকি এখান থেকে দেখে দেখে লিখে নেবে। 4d, 5b, 6s, 4f, এখন 5s পর্যন্ত লিখে রাখো। হয়েছে? ঠিক আছে, এইখানে n+l নিয়মের ব্যতিক্রমও ঘটে থাকে, মানে এই 4f আর 5d ইলেকট্রন কোথায় প্রবেশ করার কথা, আগে 4f এ। এটা দুটো ব্যতিক্রম থাকে, ল্যান্থানাম আর হচ্ছে অ্যাক্টিনিয়াম। এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন ইলেকট্রন বিন্যাস করব তখন দেখতে পাবে আগে 4f এ আসার কথা ছিল ইলেকট্রন, কিন্তু ব্যতিক্রম, এই দুটো ব্যতিক্রম, ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম, এই দুটো ব্যতিক্রম। 5 আর 4f এর ক্ষেত্রে আগে এই 5d তে প্রবেশ করবে, তারপর 4f এ যাবে। ঠিক আছে, বেশ, এইবার আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাস হচ্ছে। আমি একটা দেখিয়ে দেব, বাকি তোমরা 30টা নিজেরা করে ফেলতে পারবে। দেখো, তাহলে প্রথমে আমরা আসি, কি পরমাণু প্রথমে আছে, হাইড্রোজেন পরমাণু। কতগুলো ইলেকট্রন আছে, একটা। কক্ষগুলো কিরকম আছে, 1s। ঠিক আছে, তারপর কি আছে, হিলিয়াম। কক্ষকগুলো কেমন আছে, 1s, 2s, 2p। লিথিয়াম 1s, 2s, 2p, তারপর 3s, 3p আছে, প্রত্যেকের ক্ষেত্রেই আছে। 2s, 2p, 3s, 3s প্রত্যেকের ক্ষেত্রেই আছে। কক্ষ আছে, ইলেকট্রন না থাকতে পারে, ইলেকট্রন না থাকতে পারে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কক্ষকগুলো তো থাকবে। হাইড্রোজেন 1 একটা ইলেকট্রন যখন আছে তখন কি হবে, একটা ইলেকট্রন কোথায় বসবে, 1s এ একটা। বোঝা গেছে? হিলিয়াম কতগুলো ইলেকট্রন আছে, দুটো, তাহলে 1s এ দুটো। লিথিয়াম 3টে, কি হবে, এটা তো একটা কক্ষক, তাহলে সর্বাধিক এখানে দুটো, এর বেশি তো বসতে পারবে না, তার পরেরটাতে চলে যাবে একটা। বোঝা গেছে? তারপর বেরিলিয়াম 4, 1s2, 2s2। বোরন 5, দেখো 1s2, 2s2, 2p তে 1। কার্বন 1s2, 2s2, 2p তে 2। নাইট্রোজেন
1s2 2s2 2p-তে 3, অক্সিজেন 1s2 2s2 2p4। p-তে কেন 4 হয়ে যাচ্ছে? p-তে কতগুলো আছে? একটা দুটো তিনটে কক্ষক আছে, প্রত্যেকটাতে দুটো করে, মানে মোট p-তে কতগুলো থাকতে পারে? মোট কতগুলো? এটাতে দুটো, এটাতে দুটো, এটাতে দুটো, মোট p-তে 6টা থাকতে পারে। p-তে মোট কতগুলো থাকতে পারে? 6টা থাকতে পারে। তাহলে এখানে p4 কিরম হচ্ছে? একটা দুটো তিনটে চারটে এরম। ঠিক আছে। অক্সিজেন, তারপর ফ্লুরিন 9 1s2 2s2 2p5 কিরম হবে? একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তারপর নিয়ন 10 আছে 1s2 2s2 2p-তে 6টা কিরম আছে? 1s 1 2 3 4 5 6। p-র কতগুলো ঘর আছে? কক্ষক কতগুলো? 3টে। -1 0 +1, তাহলে 3টে ঘর হচ্ছে না? প্রত্যেক ঘরে তো, প্রত্যেক কক্ষে তো দুটো করে ইলেকট্রন থাকতে পারবে, তাহলে p-তে মোট 6টা থাকতে পারবে। বোঝা গেছে? বেশ। তারপর নিয়নের পর আসি সোডিয়াম Na, কতগুলো? 11 আছে 1s 2s 2p 3s 3p। 1s-এ দুটো, দুটো চারটে, 6টা 10টা, 3s-এ একটা 11টা। বোঝা গেছে? এই পর্যন্ত 20টা তোমরা লিখে ফেলবে, বাকি 10টা আমি বলবো, তাহলে তোমরা আর্গন পর্যন্ত লিখে যাবে। ঠিক আছে? বেশ।